পরদিন সকালে অফিসে আসার পর থেকে সারা এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করল। কায়ান অন্য দিনের মতোই গভীর, কিন্তু সারার দিকে তাকালেই তার চোখের সেই চিরচেনা কর্কশ ভাবটা যেন কিছুটা গায়েব। শুধু তাই নয়, কায়ানের পিএস রাফসান এসে সারাকে এক বিশাল সুখবর দিল। কায়ান গ্রুপের লিগ্যাল টিম নাকি অলরেডি সাফওয়াত জাওয়াদের সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করে তাকে একটি কড়া আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে, যাতে সে ভবিষ্যতে সারার ধারে কাছে আসার সাহসও না পায়। সারা নিজের ডেস্কে বসে কায়ানের কেবিনের দিকে তাকালো। কাচের ওপাশে ল্যাপটপে বুঁদ হয়ে থাকা মানুষটার প্রতি সারার কৃতজ্ঞতা ও ভালো লাগা যেন আরও এক ধাপ বেড়ে গেল। কেটে গেল আরও একটি সপ্তাহ। কায়ান গ্রুপের ঢোকার বাইরের একটি বড় রিসোর্ট প্রজেক্টের কাজ চলছিল গাজীপুরে। প্রজেক্টের সাইট ভিজিট এবং ক্লায়েন্ট ডিলিংয়ের জন্য কায়ানকে সশরীরে সেখানে 3 দিনের জন্য যেতে হবে, আর সিওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সারাকে সাথে যাওয়া বাধ্যতামূলক। সমস্যা বাঁধল রিদানকে নিয়ে। অনিক আর তিথিরও অফিসের প্রচুর কাজ, তাই 3 দিন রিদানকে একা সামলানো ওদের পক্ষে অসম্ভব। সারা চরম দ্বিধায় পড়ে গেল। সে কায়ানের কেবিনে গিয়ে আমতা আমতা করে বলল, স্যার, গাজীপুর প্রজেক্টের ফাইল সব রেডি, কিন্তু আমি কি এই ট্যুরটা স্কিপ করতে পারি? আসলে রিদানকে রাখার দিন রিদানকেও সাথে নিয়ে নিন। কায়ান ফাইল থেকে মাথা না তুলেই খুব স্বাভাবিক গলায় বলল। সারা চমকে উঠে বলল, কি বলছেন স্যার? আপনি না বাচ্চাদের একদম সহ করতে পারেন না? অফিসেও তো বাচ্চা আনা নিষেধ। কায়ান এবার পেনটা টেবিলে রেখে সারার দিকে তাকালো। তার রকচটা চোখের কোণে এক চিলতে কৌতুক খেলে গেল। সে ধীর গলায় বলল, অফিসে বাচ্চা আনা নিষেধ, কিন্তু সাইট ট্যুরে নয়। আর তাছাড়া আপনার ওই পাকা ছেলে বাসায় একা থাকলে অনেকদের মাথা খাবে, তার চেয়ে ও চোখের সামনে থাকাই ভালো। প্যাকিং করে নিন, কাল সকাল 8টায় গাড়ি ছাড়বে। সারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কায়ান নিজের মুখে রিদানকে সাথে নেওয়ার কথা বলছে। নিয়তি কিভাবে মানুষকে বদলে দেয়, সারা তা ভেবেই অবাক হলো। পরদিন সকাল, কায়ানের সে আলিশান ব্ল্যাক হ্যারিয়ার গাড়ি ছুটছে গাজীপুরের উদ্দেশ্যে। ড্রাইভিং সিটে স্বয়ং কায়ান, পাশের সিটে সারা, আর পেছনের সিটে রাজকীয় ভঙ্গিতে বসে আছে রিদান। রিদানের পিঠে যথারীতি তার প্রিয় স্পাইডারম্যান ব্যাগ। গাড়ির ভেতর হালকা মিউজিক বাজছিল। রিদান জানালার বাইরে হাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে উঠল, আম্মু দেখো কত গাছ, ওই দেখো একটা গরু ঘাস খাচ্ছে। সারা রিদানকে ধমক দিয়ে বলল, রিদান, চিৎকার করে না বাবা, আঙ্কেলের প্রবলেম হচ্ছে। কায়ান লুকিং গ্লাসে রিদানের চঞ্চল মুখের দিকে তাকালো। কায়ান যে বাচ্চাদের কান্নাকাটি বা চিল্লানিতে রেগে আগুন হয়ে যেত, আজ রিদানের এই চঞ্চলতা দেখে তার মোটেও রাগ হচ্ছে না। বরং সে মিরর দিয়ে রিদানকে বলল, এই পুচকে, তুমি কি কখনো রিসোর্টে যাওনি? রিদান কায়ানের কথা শুনে পেছনের সিট থেকে সোজা হয়ে কায়ানের সিটের পেছনে এসে দাঁড়ালো। কায়ানের কানের কাছে মুখ নিয়ে বলল, না তো আঙ্কেল, পচা বাবা তো আমাদের কখনো কোথাও নিয়ে যেত না, শুধু তানজিলা আন্টির সাথে ফোনে কথা বলতো। তুমি আমাদের রিসোর্টে নিয়ে যাচ্ছ, তুমি অনেক ভালো। রাক্ষস আঙ্কেল। রিদান অবুঝের মতো তার বাবার কথা বলে ফেলল, কিন্তু সারার বুকটা ধক করে উঠল। সে লজ্জায় আর ক্ষোভে মুখ নামিয়ে নিল। কায়ান রিদানের কথা শুনে স্টেডিয়ামের উপর তার হাতটা শক্ত করে চেপে ধরল। সাফওয়াত জাওয়াদের প্রতি তার ঘৃণাটা আরও বেড়ে গেল। সে লুকিং গ্লাসে দেখল সারার চোখ দুটো ছলছল করছে। কায়ান পরিবেশটা হালকা করার জন্য রিদানকে বলল, শোনো রিদান, আজকে থেকে আমাকে রাক্ষস আঙ্কেল বলবে না। আমার একটা সুন্দর নাম আছে, কায়ান। রিদান কপালে হাত দিয়ে একটু ভাবল, তারপর মাথা নেড়ে বলল, ওহো, কায়ান নামটা কঠিন। আমি তোমাকে কায়ান আঙ্কেল বলবো। আচ্ছা কায়ান আঙ্কেল, রিসোর্টে কি ভূত আছে? কায়ান মৃদু হেসে বলল, ভূত নেই, তবে একটা বড় সুইমিং পুল আছে, তোমাকে সাঁতার শেখাবো। সারা কায়ানের এই রূপ দেখে বাকরুদ্ধ হয়ে গেল। এই মানুষটা বাচ্চাদের ঘৃণা করে, অথচ রিদানের সাথে কত সহজভাবে কথা বলছে।
কায়ানের এই কোমল রূপটা সারার হৃদয়ের গভীরে এক ভালো লাগার জন্ম দিল। কায়ানের প্রতি সম্মান শ্রদ্ধা বেড়ে গেল। দুপুরের দিকে তারা গাজীপুরের আলিশান গ্রিন ভিউ রিসোর্টে পৌঁছালো। কায়ানের জন্য একটা রাজকীয় ভিলা বুক করা ছিল, আর সারার জন্য তার ঠিক পাশের কটেজটা। দুপুরে লাঞ্চ শেষ করে কায়ান আর সারা প্রজেক্টের ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসে গেল। রিদান কটেজের বারান্দায় রিসর্টের একজন কেয়ারটেকারের তত্ত্বাবধানে খেলছিল। মিটিং চলতে চলতে প্রায় বিকেল হয়ে এলো। সারা ল্যাপটপে নোট নিচ্ছিল, কিন্তু তার মনটা বারবার রিদানের দিকেই ছুটে যাচ্ছিল। হঠাৎ করেই বাইরে আকাশ মেঘলা হয়ে ঝুম বৃষ্টি নামল। মেঘের তীব্র ডাক শুনে তারা চমকে উঠল। রিদান বজ্রপাতের শব্দে খুব ভয় পায়। সারা কায়ানকে বলল, স্যার, আমি একটু আসছি। রিদান হয়তো ভয় পেয়েছে। মিটিং প্রায় শেষ, আমিই আসছি। কায়ান ফাইলগুলো গুছিয়ে নিয়ে সারার সাথে কটেজের দিকে রওনা দিল। কটেজের বারান্দায় আসতেই দেখা গেল রিদান ভয়ে দুই কানে হাত দিয়ে সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার চোখে জল। সারা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নিতে চাইল, কিন্তু তার আগে এক কাণ্ড ঘটল। রিদান সারাকে ছেড়ে সোজা দৌড়ে গিয়ে কায়ানের দুই পা জড়িয়ে ধরল। কান্নাকাটি জড়ানো গলায় বলল, কায়ান আঙ্কেল, আকাশ অনেক জোরে চিল্লাচ্ছে। ওটা কি আসল রাক্ষস? আমাকে বাঁচাও। কায়ান এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার দামি ট্রাউজার জড়িয়ে ধরে একটা ছোট বাচ্চা ভয়ে কাঁপছে। কায়ানের ভেতরের সমস্ত কঠোরতা যেন এক সেকেন্ডে গলে জল হয়ে গেল। সে এক মুহূর্ত না ভেবে নিচে বসে রিদানকে নিজের শক্ত দুহাতে কোলে তুলে নিল। রিদান কায়ানের চড়া বুকের ভেতর নিজের ছোট্ট মুখটা লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কায়ান রিদানের পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় নেই রিদান, ওটা রাক্ষস না, ওটা জাস্ট মেঘের ডাক। আমি আছি তো, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। সারা দরজার সামনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। বৃষ্টির ঝাপটায় এসে তার লম্বা চুলে লাগছিল, কিন্তু তার সেদিকে খেয়াল ছিল না। কায়ানের চওড়া বুকে তার 4 বছরের সন্তান কতটা নিরাপদ আশ্রয়ে আছে, সেটা দেখে সারার চোখের কোণ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। কায়ান রিদানকে কোলে নিয়ে সারার দিকে তাকালো। বৃষ্টির আবছা আলোয় সারার সেই ফর্সা অপরূপ সুন্দর মুখ আর জলভরা ডাগর চোখ দেখে কায়ানের বুকের ভেতরটাও তীব্রভাবে কেঁপে উঠল। কায়ান অনুভব করল, এই মেয়েটি আর এই বাচ্চাটি তার জীবনের সেই শূন্য স্থানটা দখল করে নিচ্ছে। নিজের ভাবনাকে নিজেই গালি দিতে ইচ্ছে করল। কি ভাবছিস তুই কায়ান? মাথা খারাপ হয়ে গেছে? এই জীবনে কোনো নারীর জায়গা নেই, কোনো দিন হবেও না, কোনো দিন না। রিসর্টের কাঠের বারান্দায় ঝুম বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কায়ানের চওড়া বুকে মুখ লুকিয়ে রিদান ততক্ষণে শান্ত হয়ে এসেছে। কায়ান আলতো করে রিদানকে সোফায় বসিয়ে দিয়ে সারার দিকে তাকালো। সারার ফর্সা মুখশ্রীতে তখন সন্তানকে আগলে রাখার এক তীব্র স্বস্তি, কিন্তু একই সাথে তার চোখের কোণে এক অদ্ভুত দূরত্ব আর বিষাদ। সারা এগিয়ে এসে রিদানের কপালে হাত বুলিয়ে কায়ানের দিকে তাকালো। অত্যন্ত মার্জিত এবং নিচু গলায় বলল, ধন্যবাদ স্যার। ও আসলে মেঘের ডাক একদম সহ্য করতে পারে না। আপনি যেভাবে ওকে সামলালেন, আমি সত্যিই কৃতজ্ঞ। ইটস ওকে মিস সারা। কায়ান নিজের সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের হাতাটা ঠিক করতে করতে বলল। তার গলার স্বর আবার আগের মতোই প্রফেশনাল এবং গম্ভীর। বাচ্চারা অবুঝ হয়, ভীতি থাকাটা স্বাভাবিক। আপনি রিদানকে নিয়ে ভেতরে যান, ওর জামাকাপড় ভিজে গেছে হয়তো। সারা রিদানকে কোলে নিয়ে কটেজের ভেতরে চলে গেল। কায়ান বারান্দার রেলিংয়ে হাত দিয়ে বাহিরের বৃষ্টির দিকে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত তোলপাড় চলছে। যে কায়ান বাচ্চাদের কান্নাকাটি শুনলে ঘর ছেড়ে পালাতো, সে আজ এই বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে শান্ত করল।
কায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। রিসোর্টের চারপাশে সোডিয়াম আলোর মৃদু হাওয়া। বৃষ্টি কমে এখন হালকা ইলিশে গুঁড়ি হচ্ছে। কায়ান ল্যাপটপ নিয়ে লিভিং রুমে বসে রিসোর্টের নতুন আর্কিটেকচারাল ডিজাইনটা রিভিউ করছিল। ঠিক তখনই দরজায় নক হলো। দরজা খুলতেই কায়ান দেখল সারা দাঁড়িয়ে আছে। তার লম্বা ঘন কাল চুলগুলো এবার একটি খোঁপা করে বাঁধা, পরনে একটা সাধারণ সুতির চাদর জড়ানো। তার হাতে একটা ট্রে, যাতে ধোয়া ওঠা 2 কাপ চা আর কিছু বিস্কুট। সারা বিনীতভাবে বলল, স্যার, রিসোর্টের ম্যানেজার বললেন এই বৃষ্টির সন্ধ্যায় এখানকার স্পেশাল মশলা চা নাকি খুব ভালো। আপনি কফি খান জানি, তাও ভাবলাম যদি ট্রাই করতে চান। রেখে যান। কায়ান ল্যাপটপ থেকে চোখ না তুলেই বলল। সারা টেবিলের ওপর চায়ের কাপটা নামিয়ে রেখে চলে যেতে উদ্যত হতে কায়ান বলল, বসুন মিস সারা, আগামীকালের প্রেজেন্টেশনের কিছু পয়েন্ট আপনার সাথে ডিসকাস করা দরকার। সারা বাধ্য মেয়ের মতো সামনের চেয়ারটায় বসল। কায়ান ফাইলের কিছু টেকনিক্যাল টার্মস সারাকে বুঝিয়ে দিচ্ছিল। কাজের ফাঁকে কায়ান লক্ষ্য করল সারা অত্যন্ত মন দিয়ে প্রতিটা পয়েন্ট নোট করে নিচ্ছে। এই মেয়েটার মনোযোগ এবং কাজের প্রতি সততা কায়ানকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। হঠাৎ করে কায়ান চায়ের কাপে চুমুক দিয়ে ধীর গলায় জিজ্ঞেস করল, আপনার এক্স হাজব্যান্ডের লিগ্যাল নোটিশটা আজ বিকেল আমাদের ল ফার্ম থেকে পাঠানো হয়েছে। আই হোপ হি ওয়ন্ট ডিস্টার্ব ইউ এনিমোর। কথাটা শুনে সারার কলমটা খাতার ওপর থেকে থমকে গেল। সে মাথা নিচু করে রইল কিছুক্ষণ। তারপর একটা ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, ধন্যবাদ স্যার। আসলে আমি কখনো ভাবিনি আমার জীবনটা এভাবে একটা আইনি লড়াইয়ের মুখোমুখি এসে দাঁড়াবে। যার সাথে 4টে বছর কাটালাম সে মানুষটা এতটা নিচে নামতে পারে, এটা ভাবলেই মাঝে মাঝে নিজের ওপর রাগ হয়। কায়ান সারার মুখের দিকে তাকালো। সারার কণ্ঠে কোনো সস্তা কান্না নেই, শুধু আছে এক বুক অভিমান আর একাকিত্বের লড়াই। কায়ান চেয়ারে হেলান দিয়ে বলল, মানুষ চিনতে ভুল হওয়াটা কোনো অপরাধ নয় মিস সারা। অপরাধ হলো ভুল মানুষের সাথে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থেকে যাওয়া। ইউ ডিড দ্য রাইট থিং। সারা কায়ানের দিকে তাকালো। এই প্রথম কায়ান তাকে কোনো কাজের কথার বাহিরে জীবনের কোনো কথা বলল। সারা মৃদু হেসে বলল, আমি জানি স্যার, তবে একটা মানুষের ওপর থেকে যখন একবার বিশ্বাস উঠে যায় তখন পৃথিবীর বাকি সব কিছুকেই খুব অচেনা আর ভয়ঙ্কর মনে হয়। মনে হয় আর কাউকেই হয়তো কোনো দিন বিশ্বাস করা যাবে না। সারার এই একটা লাইনের কায়ানের বুকের ভেতরের কোনো এক পুরনো ক্ষত যেন নতুন করে জেগে উঠল। কায়ানও তো ঠিক এই কারণেই মেয়েদের ঘৃণা করে, কাউকেই বিশ্বাস করতে পারে না। কায়ান চায়ের কাপটা রেখে একটু গম্ভীর হয়ে বলল, বিশ্বাস খুব দামি জিনিস মিস সারা। এটা একবার ভাঙলে আর জোড়া লাগে না, তাই একা পথ চলাই শ্রেয়। কায়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো রাগ নেই, আছে এক গভীর একাকিত্ব। সারা মনে মনে ভাবল, কায়ান স্যার বাহিরে থেকে যতটাই রাগচোটা আর বদমেজাজি হন না কেন, মানুষ হিসেবে উনি ভীষণ দায়িত্বশীল এবং প্রোটেক্টিভ। ওনার এই পরিবর্তনগুলো, এই আড়ালে থাকা ভালো মানুষটার প্রতি সারার মনে এক গভীর শ্রদ্ধা আর সম্মানের জন্ম দিল। পরদিন সকাল, রিসোর্টের প্রজেক্ট সাইটে ক্লায়েন্টদের সাথে কায়ান আর সারার ফাইনাল মিটিং ছিল। মিটিংটা দারুণ সফল হলো। দুপুরের দিকে কায়ান যখন রিসোর্টের লবিতে বিল মেটাচ্ছিল, ঠিক তখনই রিসোর্টের মেইন গেটের সামনে একটা কালো রঙের গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলো সাফওয়াত জাওয়াদ। তার চোখে সানগ্লাস, মুখটা রাগে রিরি করছে। ল ফার্মের আইনি নোটিশ পেয়ে সে ক্ষিপ্ত হয়ে সারার অনিকদের কাছ থেকে খোঁজ নিয়ে সোজা গাজীপুরে চলে এসেছে নাটক করতে। সাফওয়াত গটগট করে লবিতে ঢুকে সারাকে দেখতেই চিৎকার করে উঠল সারা, এত বড় সাহস তোমার আমার নামে কোর্টের নোটিশ পাঠাও? আর এই জন্যই তাহলে বাচ্চার বাহানা দিয়ে বসের সাথে ঢাকার বাইরে রিসোর্টে ফুর্তি করতে এসেছ? লবিতে থাকা রিসোর্টের স্টাফ আর ক্লায়েন্টরা সবাই চমকে সাফওয়াতের দিকে তাকালো। সারা অপমানে আর লজ্জায় যেন মাটির সাথে মিশে যেতে চাইল। তার ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সাফওয়াত সারার দিকে এগিয়ে গিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরতে চাইল। চল বাড়ি চল, তোর এই নোংরামি আমি আজ সবার সামনে। হাতটা ছাড়ুন।
একটি বরফ শীতল শান্ত কিন্তু চরম ভয়ঙ্কর কণ্ঠস্বর লবিতে প্রতিধ্বনিত হলো। সাফওয়াত ঘুরে তাকাতেই দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রায়ান কবির কায়ান। কায়ানের চোখ দুটো তখন রাগে জ্বলছে, চোয়াল শক্ত হয়ে গেছে। কায়ানের এই রকচটা রূপটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সারা খুব ভালো করেই জানে। সাফওয়াত কায়ানকে দেখে তাচ্ছিল্য করে বলল, "ও, আপনিই তাহলে সেই মহান সিও আমার স্ত্রীর সাথে?" সাফওয়াত কথা শেষ করার আগে কায়ান এক ঝটকায় সাফওয়াতের শার্টের কলার চেপে ধরল। কায়ানের লম্বা সুঠাম শরীরের সামনে সাফওয়াতকে এক মুহূর্তে খুব ছোট দেখালো। কায়ান দাঁতে দাঁত চেপে নিচু কিন্তু অত্যন্ত ধারালো গলায় বলল, "মিস রাফিয়া তানজিম সারা, কায়ান গ্রুপের একজন সম্মানিত কর্মকর্তা। আর আপনি এই মুহূর্তে যার কলার ধরে আছেন সে রায়ান কবির কায়ান, সিকিউরিটি।" মুহূর্তের মধ্যে রিসোর্টের 4-5 জন সশস্ত্র সিকিউরিটি গার্ড ছুটে এসে সাফওয়াতকে ঘিরে ধরল। কায়ান সাফওয়াতকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলল, "আইনি নোটিশটা তো ট্রেলার ছিল মিস্টার সাফওয়াত। আপনি যদি আগামী 1 সেকেন্ডের মধ্যেই প্রাঙ্গণ ছেড়ে না যান তবে কায়ান গ্রুপের লিগেল টিম আজকে সূর্যাস্তের আগেই আপনাকে এমন এক জালিয়াতি আর মানহানির মামলায় জড়াবে যে আপনার ওই নতুন বউকে নিয়ে জেলের ভাত খেতে হবে। গেট আউট!" সাফওয়াত কায়ানের এই রুদ্র মূর্তি আর সিকিউরিটি দেখে ভয়ে কাঁপতে লাগলো। সে বুঝতে পারল এই কায়ানের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষমতা তার নেই। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে লবি থেকে প্রায় দৌড়ে পালিয়ে গেল। লবির সবাই স্তব্ধ। সারা তখন এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। কায়ান সারার দিকে তাকালো। তার চোখে সেই রাগটা মুহূর্তে মিলিয়ে গিয়ে সেখানে এক অদ্ভুত আস্থার আলো ফুটে উঠল। কায়ান ধীর পায়ে সারার সামনে এসে দাঁড়ালো। "চলবে ইনশাল্লাহ।" এই গল্পটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা? মন্তব্য করে কমেন্টস বক্সে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। বন্ধুরা, আমি কিন্তু আপনাদের মন্তব্যের আশায় বসে থাকি। আমাকে নিরাশ করবেন না প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম।